সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর রণজিৎ বিশ্বাস। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করব বলে বসেছি, সেই জায়গা থেকেই বলা যে এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে 24শে ফেব্রুয়ারি থেকে। তার আগে আমরা একটু ওই আলোচনাটা করে নিতে চাই। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ আমাদের এখানে হলো এবং সেখানে এক ধরনের প্রত্যাশার তো ওই জায়গায় ওই চূড়ায় চলে গিয়েছিল যে আমরা চ্যাম্পিয়ন হব কিনা জানি না, কিন্তু ফাইনাল খেলবো। কিন্তু সেই জায়গা থেকে আমরা ফাইনাল খেলতে পারিনি, আমরা হেরে গেলাম ওয়েস্ট ইন্ডিজের কাছে। এবং সেখানে বলা হচ্ছে যে আমরা যে ওই দিন আবহাওয়াটাও একটু ঘোলাটে ছিল, সেই জায়গায় আমরা একটু কুয়াশাচ্ছন্ন ছিল, সেই জায়গায় আমাদের টসে জিতে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করেছি। সবকিছু একটা সুযোগ হাতছাড়া হলো, যদিও আমরা এই পর্যায়ে কখনো অনূর্ধ্ব 19-এ আসিনি। অনূর্ধ্ব 19-এ শুধু নয়, এটি একটা মানে ইতিহাসের মাইল ফলক আমরা রচনা করেছি এই জন্যে যে আর কোনো আন্তর্জাতিক ইভেন্টে আমরা সেমিফাইনাল পর্যন্ত উঠিনি। এই প্রথমবার কোনো একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায়, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, আমরা প্রথমবার সেমিফাইনালে উঠলাম। আপনি যে পর্যবেক্ষণের কথা বললেন, এই পর্যবেক্ষণটা কিন্তু বাজারে আছে। তো কথা হচ্ছে সবকিছুর শেষ আছে, কিন্তু আপনি যদি উৎকর্ষের দিকে যান, ভালোর কোনো শেষ নেই। আমরা আশাবাদী হয়েছিলাম, আমাদের যেরকম শুরু থেকেই আমাদের যেরকম কি বলবো কৃতিত্ব আমাদের খেলোয়াড়রা দেখাচ্ছিল, তাতে খুব সঙ্গত আশাবাদ ছিল যে আমরা ফাইনালে হয়তো খেলতে পারবো, খেলবার মতো শক্তি জোর আমাদের। দক্ষিণ আফ্রিকাটা কিন্তু গদিনসীন চ্যাম্পিয়ন। দক্ষিণ আফ্রিকা গদিতে থেকে আমাদের কাছে হেরে গেল প্রথম ম্যাচে এবং সুস্পষ্ট ব্যবধানে। তারপরে এমনও তো হতে যাচ্ছিল এই প্রতিযোগিতাটা, এটা হতে যাচ্ছিল একটা পর্যায়ে মনে হলো যে সেমিফাইনালে শুধু উপমহাদেশের 4টা দলই থাকবে, আর কেউ থাকবে না, মানে অল সাবকন্টিনেন্টাল একটা সেমিফাইনাল। তারপর মনে হলো যা হোক ওয়েস্ট ইন্ডিজ ঢুকে গেল, ফাইনালটা হবে দুই প্রতিবেশীর মধ্যে। এরকম এগুলো প্রায় একেবারে আমরা স্বচ্ছতায় দেখতে পাচ্ছিলাম। এটা যে শুধু মানে প্রত্যাশা করবো তা না, এটা কিন্তু একেবারে শেকড়বিহীন প্রত্যাশা না, যুক্তিহীন প্রত্যাশা না। এটা একটা ভিত্তির উপর ছিল, একটা শক্ত চাতালের উপর দাঁড়িয়েই কিন্তু আমরা এই প্রত্যাশাগুলো করছিলাম। আপনার প্রারম্ভিক বক্তব্যে যে একটা কথা বললেন, এই যে টস জিতে ব্যাটিং নেয়ার ব্যাপারটি, এইটি একেবারে পুরো যদি আপনি দোষটা আমাদের অধিনায়কের উপর নাও দেন, দিতে কিছুটা পারবেন, কারণ ওকে একটু দেখা উচিত ছিল আগের ম্যাচগুলোর কথা। হ্যাঁ, যেমন আগে যারা টস জিতে নিয়েছে, ব্যাট হাতে নিয়েছে, তারা ভালো করেনি। এই জায়গায় যদি করতে চাই যে ওয়েস্ট ইন্ডিজের, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু পাকিস্তানের দিন থেকে, পাকিস্তানের সাথে তার খেলা থেকে কিন্তু এই কৌশলটা নিল যে তারা সব পেসার খেলাবে, 5 জন পেসারকে দিয়ে আক্রমণ করবে। সেটা পাকিস্তানের সাথে সফল হলো, বাংলাদেশের সাথে সফল হলো, শেষ পর্যন্ত ভারতের সাথে যে সফল হলো, পরপর 3টাতে তারা সফল হলো। এই জায়গায় আমাদের বোঝা উচিত ছিল। আর একটু তো যখন কুয়াশা আছে, ভেজা ভেজা আবহাওয়া, একটু বৃষ্টি ছিল, একটু এই সমস্ত অবস্থায় ও নিল। কিন্তু তারপরও দেখেন 215 করেও প্রায় জিতবার মতো অবস্থা আমরা তৈরি করে ফেলেছিলাম, কাছাকাছি চলে গেছিলাম। ওই একটি মাত্র ছেলে যে প্রায় তার একেবারে স্প্রিং বোর্ডের থেকে লাফ দিয়ে যেন মাঠে নামলো, তার নাম হচ্ছে স্প্রিঙ্গার। সে উইকেট পেল 2টো এবং সে একেবারে ক্রুশাল একটা জাংশচারে, গুরুত্বপূর্ণ সন্ধিতে সে 62 রান করে ফেললো। তো এইটাতে আর আমাদের সমস্যা ছিল, আমরা ফেলেছি, আমরা রান আউট করতে পারিনি, এই সমস্ত বিষয়গুলো ছিল। তারপরে যে উদ্বোধনী জুটি ভালো করেনি, আর ওই দিনও ক্যাপ্টেন কিন্তু ভালো করেছে এবং সে উইকেটও পেয়েছে, যদিও বল করতে গিয়ে প্রথম ওভারে 14 রান দিয়ে ফেলেছিল, তারপর সে সামাল দিয়েছে, উইকেট পেয়েছে 2টো। ওই 50-এর উপর রান করেছে। আরো যদি 20টা রান আমাদের হাতে থাকতো, আরো 20টা যদি রান হতো, ফিল্ডিংটা যদি আরেকটু ভালো করতাম। ক্রিকেটে কিন্তু তুষার একটা জিনিস, ফিল্ডিংটার অন্য অনেক কিছু কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে ভালো করতে পারেন না। আপনি হঠাৎ করে একজন ব্রায়ান লারা হতে পারবেন না, হঠাৎ করে একজন মুরলীধরন আপনার পাবেন না, কিন্তু হঠাৎ করে আপনি ফিল্ডিংটা ভালো করতে পারেন। এবং ফিল্ডিং এর ব্যাপারে তো একটা কথাই আছে যে একটা রান যদি আপনি বাঁচাতে পারেন, সেই রানটি আপনি কম করতে পারবেন।
মানে অনেকটা ওই থিওরি, ডলার সেভড ইজ ইকুয়াল টু ডলার আর্নড। এইটি আমরা ওই দিন যদি আরো 20টা রান যদি বাঁচাতে পারতাম, আর ও তো সঙ্গ পায়নি, আমাদের ক্যাপ্টেন কারো ইয়ে পায়নি, ও সঙ্গী পায়নি, এই জিনিসটা দরকার। মানে এক প্রান্ত কেউ ধরে রাখবে, একজন মানুষকে দিয়ে কিন্তু ধর্মযুদ্ধ হয় না, তার সঙ্গী সাথী লাগে। সেইটা দুর্ভাগ্যজনক ভাবে সেই দিন শান্ত ভালো খেলেনি। আর শান্তকে আমরা ধারাবাহিকভাবে দেখলাম যে করেছে, কিন্তু একেবারে মানে যেইগুলোতে ভালো খেলা একেবারে দরকার ছিল সেই জায়গাতে আমরা পেলাম না, আনফরচুনেটলি পাইনি। পিনাক একটা ছেলে প্রতিভাবান, পিনাক ঘোষ 3-0 করে বেরিয়ে আসলো, হাইয়েস্ট রান 43। তো ও কিন্তু যথেষ্ট প্রতিভাবান, ওর কিন্তু 150 রানের একটা ইনিংসও আছে, সাউথ আফ্রিকায় গিয়ে খেলেছিল। তো যাদের যাদের আমাদের ভরসার জায়গা ছিল সবগুলো হয়নি সেদিন। আমরা একটু বিরতিতে যাব, এসে একটু কথা বলতে চাই যে আমাদের যে বয়স ভিত্তিক যে দলগুলো আছে বা আমরা অনূর্ধ্ব 19-কে দেখব, তারাই তো আমার আগামী দিনের জাতীয় দলে আসবে, এবং এই দলটা অনূর্ধ্ব 19 অনেকদিন একসঙ্গে খেলছে এবং তাদের পারফরমেন্স ভালো, দেশে এবং দেশের বাইরে বোঝাপড়াটা হচ্ছে নিজেদের মধ্যে। এবং ক্রিকেট আমরা অনেক খেলছি, আমরা আইসিএল খেলছি, আমাদের এখানে আমরা বিপিএল খেললাম, সবকিছু মিলে আমাদের ক্রিকেটের যে ক্রিকেটে এখন আমরা পরাশক্তি না হতে পারি, ক্রিকেটে আমরা একটা গ্রহণযোগ্য শক্তি, আমাদের হিসেবে রাখতে হবে। এবং যারা আমাদের ব্যাপারে উন্নাসিক ছিলেন তারাও এখন হয়তো বা তুষার ওই জিনিসটা, ওই সেদিন হয়েছে বাসি, মানে নজরুলের একটা কবিতা থেকে অনেকটা প্যারোডির মতো করে আমি বলতে চাই আর কি, সেদিন হয়েছে বাসি যখন আমাদের নিয়ে হাসতো সবাই কৌতুকের হাসি। একদম ঠিক কথা। সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে, পরবর্তীতে আমরা তৃতীয় হয়েছি, সেটা একটা বড় বিষয় যে এর আগে তো আমরা কখনো এই জায়গাটায় আসতে পারিনি, তৃতীয় হয়েছে, এর আগে চতুর্থ হতে পারিনি, এবং ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। সেই জায়গায় আমরা যার কাছে একমাত্র হেরেছি তারাই চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু আমাদের খেলার রেকর্ড ভালো, আমরা তাদেরকে ভালো, আমরা এই টুর্নামেন্টের আগেই তো তাদেরকে আমরা 3-0 হারিয়েছি, আমরা ওয়ার্ম আপে হারিয়েছি। সবকিছু মিলে আয়োজনের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ সফলতা, আয়োজনের দিক দিয়ে বাংলাদেশ অত্যন্ত প্রশংসার দাবি করতে পারে। আপনি দেখুন, এটা তো একটা বিশ্ব প্রতিযোগিতা, হোক না যুব ক্রিকেট, হোক না আন্ডার 19। দেখেন অস্ট্রেলিয়া বরং আফসোস করতে পারে, যেরকম একটা টুর্নামেন্ট আফসোস করতে তো পারেই, বরং তাদেরকে আমরা মানে তাদের এই নির্বুদ্ধিতার জন্য বা একটা হঠকারী সিদ্ধান্তের জন্য তাদের প্রতি আমরা অঙ্গুলি নির্দেশ করতে পারি। দেখুন কি হলো, 16টা দল খেলে গেল একেবারে কটরা মাঠে, পাকিস্তান খেলেছে, ভারত, চট্টগ্রামে, কক্সবাজারের 2টো মাঠে, খুলনায়, ঢাকায়। তো এই যে খেলাগুলো হলো, আমি তো মনে করি, আমি খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, এবং এটা খুব গুরুত্বপূর্ণ বলেছেন, শুধু ঢাকায় না, কক্সবাজারে খেলেছে, কক্সবাজার 2টো মাঠে, ফতুল্লাতে খেলেছে, খুলনায় খেলেছে, ঢাকায় খেলেছে। পান থেকে চুন খসবার মতো কোনো বিষয় ছিল না একেবারে। সব সময় ঠিক সময়ে শুরু, ঠিক সময়ে সবকিছু শেষ হচ্ছে, ঠিক সময়ে সবকিছু, কমেন্টারি থেকে শুরু করে সবকিছু একেবারে আমি মনে করি অসাধারণ একটা ব্যবস্থাপনা ছিল। এই জন্য প্রশংসা অবশ্যই করতে হবে। এবং আমরা যে আস্তে আস্তে গ্রাজুয়েটেড হচ্ছি বড় আয়োজনে, আমাদের যে স্নাতক অভিধা অর্জন করছি, আমরা স্নাতকোত্তরের দিকে যাচ্ছি, এইটি খুব আনন্দদায়ক যে আমরা প্রমাণ করতে পারলাম। আর একটা জিনিস, এই বাংলাদেশের যে অবস্থাটা হলো, 215 ইত্যাদি করে আমরা করলাম না। আপনি দেখুন ফাইনালটাতে কি হলো, ফাইনালটাতে ভারত কিন্তু টস জিতে ব্যাটিংটা নেয়নি, কিন্তু 145 রান করেই প্রায় জিতবার মতো একটা অবস্থা চলে গিয়েছিল। এটা একটু বিস্ময়কর, কারণ 77 রানে যখন ওদের 5টা উইকেট ওরা ফেলে দিল, 68 রান আরো করতে হবে শেষের দিকের 5টা উইকেট হাতে, তখন কিন্তু ওই 145 রানের পুঁজি প্রায় 300 রানের পুঁজি হয়ে দাঁড়ায়, বড় পুঁজি, অনেক বড় পুঁজি। সেটা তো আসলে 145 আবার 280 করে বিষয় না, যে পিচ পরিবেশ কোন দিকে যায়, আপনার সেই সময়ও তাদের একটা ভাগের যে বোলার তারা কতটা সাফল্য পায়, সেই সময় তাদের কিছু ফিল্ডিং খারাপ হলো এবং একটা দাঁড়িয়ে গেল, আবার স্প্রিঙ্গারের মতো কাটি দাঁড়িয়ে গিয়ে 50 একটা করে 250 করে নস্যি মনে হয়। তবে একটা জিনিস, আমাদের যে অধিনায়ক, আমাদের অধিনায়ক মিরাজ একটা কিন্তু সাংঘাতিক করেছে একটা জিনিস। মিরাজ প্রমাণ করেছে যে ইংল্যান্ডের বার্নহাম 3টি সেঞ্চুরি সহ 420 রান করেছে, 420 রান করেছে। সরফরাজ ভারতের 5টি 50, 6 ম্যাচের মধ্যে 5টি 50 সহ 355 রান করেছে। তারপরও যখন ম্যান অফ দ্য টুর্নামেন্ট করা হলো, তার মধ্যে কারো সংশয় নেই যে এই ছেলেটিরই হওয়া উচিত। কেন?
242টা রান করেছে, তার মধ্যে 4টা আছে 50, 12টি উইকেট পেয়েছে, 12টি উইকেট, পাশে 242টি রান। তো এইটি আমাদের অনেক কিছু আশা জাগায় যে এই যে আশা জায়গা থেকে অনেকে অনেকে লিখেছেন, বলছেন যে আমরা মাশরাফি বিন মুর্তজার পরে আরেকজন একটু মাশরাফি বিন মুর্তজাও তোর মধ্যে অলরাউন্ড ক্যাপাবিলিটি আছে, কিন্তু সে বোলিং প্রধান চৌকস খেলোয়াড়। কিন্তু আর এইটি হচ্ছে মিরাজ হচ্ছে বোলিং এবং ব্যাটিং দুইটাতেই তার একেবারে আটানা আটানা ভাগ আছে। মস্তিষ্কের দিক দিয়েও সে মাশরাফির কাছাকাছি, যে কত শান্ত ভাবে, আরো কিছু সে তো এই ড্রেসিং রুমের সঙ্গে তার সম্পর্ক অধিনায়ক একটা বড় বিষয় মাঠের চেয়ে ড্রেসিং রুম। আরো একটা ব্যাপার আছে, তো সে তো ওই আন্ডার 19 ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক, সবচেয়ে বেশি রানেরও মালিক, খেলেছেও বেশি। আমরা একটু এশিয়া কাপে যেতে চাই। এশিয়া কাপের এবার তামিম ছাড়া এশিয়া কাপের নামা হচ্ছে। এশিয়া কাপ যেহেতু টি-20 বিশ্বকাপ সামনে, সেই জায়গায় একটা গা গরম হিসাবে এশিয়া কাপ কেউ এবার টি-20 করা। এশিয়া কাপের এই খেলাটা কিন্তু এশিয়া কাপ টি-20 সেটাই বলছেন। হ্যাঁ, টি-20তে একটু সতর্ক পর্যবেক্ষণ আমাদের রাখতে হয়, কারণ আমরা 3 রকমের ক্রিকেটের মধ্যে এই ক্রিকেটটা একটু খারাপ খেলি। টেস্ট ম্যাচে ধারাবাহিকতা নাই। হ্যাঁ, টেস্ট ম্যাচে বলুন, তারপরে আপনি বলুন ওডিআইতে আমরা যতটুকু এগিয়েছি, এইটাতে আমরা এগিয়ে যাবার আরো কিছু জায়গা রেখে দিয়েছি, অর্থাৎ পরিসর আছে আরো ভালো করবার। তো এই জন্য আমাদের একটু সাবধানে খেলতে হবে। তবে এইটিও মাথায় রাখতে হবে, টি-20 ক্রিকেটগুলো হচ্ছে যে কোনো দিন যে কোনো দলের। টেস্ট ম্যাচে আপনার প্রথমে যদি খারাপ করেন, 5 দিনের ম্যাচ, আপনি শুধরাবার সময় পান। দ্বিতীয় ইনিংসে এমনকি আপনি ওই ইনিংসেও পান। প্রথম দিকের কয়েকটা উইকেট পড়ে গেলে শেষের দিকে আপনি সাবধানে খেললেন, যেহেতু ধরে রাখা সেটা ওডিআইতেও কিছুটা আছে। প্রথম মনে করুন 10 ওভার 15 ওভার ভালোই করলাম না, তারপর একেবারে যদি উইকেট গুলো বাঁচিয়ে 40 ওভার পর্যন্ত যেতে পারি, বা 35 ওভারের পর খেলাটা যদি কিছু অন্তত 5-6টা উইকেটও থাকে, তারপর একটা অন্য ধরনের খেলা আমরা করে ফেলতে পারি। 35 ওভারের পর 110-20 করে ফেলতে পারি, এবং সেটা 260-70 এরকম রানও হয়ে যায়। কিন্তু টি-20 খেলাটা হচ্ছে একটা দ্রুতগামী ট্রেনের মতো, মানে বলা যায় হোয়েন ইট পাসেস ইট পাসেস, যায় এটা থামে না, মুহূর্তের খেলা একেবারে। আপনি শুরু থেকেই ভালো খেলতে হবে, প্রথম শটটাই একেবারে বল 1 থেকে আপনাকে অন্যরকম খেলতে হবে। তো যেহেতু পরিসরটা কম, মাত্র 120টা বলের খেলা, তো এইটাতে আপনাকে একেবারে যদি শুরু থেকেই কেউ এইভাবে খেলতে পারে, তাহলে দেখবেন কোন একটি বলে রান না হওয়া মানে না, একেবারেই সাংঘাতিক। একটা উইকেট পড়া মানে কিন্তু একটা ডট বল যাওয়া। হ্যাঁ, সেই জায়গায় একটা ডট বল হওয়া মানে একটা ডট বল যাওয়া মানে একটা উইকেটের মতো, যে একটা ডট বল, সেইটি মনে রাখতে হবে। তো সেটি দেখতে দেখতে আমাদের তো বয়স হয়েছে এখন, আমাদের সেই জায়গাতে আমরা আলোচনা ফিরবো এটা বিরতি থেকে এসে, যে অনেকে বলছেন যে তামিম ইকবাল তো মানে টি-20 যে মেজাজের সঙ্গে তামিম ইকবাল ছিল, কিন্তু উনি, আমি যতটুকু খবর নিয়েছি, যে ব্যক্তিগত কারণেই, ব্যক্তিগত প্রয়োজনেই তাকে অবসর দেওয়া হয়েছে। যদি বাংলাদেশ দলটি দেখি এশিয়া কাপের জন্য, সেখানে মাশরাফি বিন মুর্তজা অধিনায়ক আছেন, ইমরুল কায়েস আছেন, ওই যে তামিমের জায়গায় এসেছেন, সৌম্য সরকার আছেন, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান আছেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, নতুন মুখ সাব্বির রহমান আছেন, নাসির হোসেন আছেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আলামিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি, যে আমাদের বিপিএল এ খুব ভালো টিমটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে বলে আমার মনে হচ্ছে। এবং একটা জিনিস উপলব্ধি করেই করা সম্ভবত, মাপা বলের খেলায়, সেই মাপা বলের খেলাটা আপনার 300 বল হোক আর 120 বল হোক, এটাকে অলরাউন্ডার ভিত্তিক টিম করতে হয়। আচ্ছা, অলরাউন্ডার ভিত্তিক টিম করতে হয়। সেইটিতে দেখেন আপনি যে নামগুলো পড়লেন, অনেকগুলো নামই আছে যাদের ব্যাটের জোর বলের জোর দুটোই আছে। সাকিব, তারপর ধরুন সবাই, মাশরাফি, মুশফিক, তো রিয়াদ আছে, যে ওয়ার্ল্ড কাপে পরপর 2 ইনিংসে 2টো সেঞ্চুরি করেছে, সেই রিয়াদ। তো এখন কথা হচ্ছে এই পটেনশিয়ালিটি যেগুলো আছে আমাদের, সেগুলো কাজে লাগাতে কতটা পারছি। তো সবার যদি মানে একেবারে আমাদের অন্তরের স্বরলিপি বলতে যা বুঝি, তা যদি এইভাবে একেবারে টিউনড থাকে, বাঁধা থাকে, যে কার রেকর্ড কেমন সেইটি আমরা দেখব না, আজকের দিনটিতে আমরা একেবারে
যেটাকে আমরা ইকুয়াল ফুটিং বলি, একেবারে ইকুয়াল। গতকাল কি খেলেছে তা না, আজকে আমার প্রথম খেলা না, আজকেই এটি প্রতিটি বলই নতুন বল, প্রতিটি ম্যাচই নতুন ম্যাচ, প্রতিটি রানই নতুন রান। এইভাবে যদি খেলতে পারি তাহলে আমরা ভালো করবার পর্যাপ্ত সম্ভাবনা আছে। কারণ আমাদের টিমে একটা জিনিস, এই মাপা বলের ক্রিকেটের একটা অদ্ভুত একটা মজার দিক আছে। টেস্ট ম্যাচে যদি আপনি জিততে চান 20টা উইকেট আপনাকে ফেলতে হয়, এখানে একটা উইকেট না ফেলেও জেতা যায়। 50 ওভারে মনে করুন বা 20 ওভারে 20 ওভারে যে রানগুলো করলেন, আমি যদি সেই রানটা ডিঙ্গোতে পারি একটা উইকেট না হারিয়েও সম্ভব। সেই জন্যই তো এই সমস্ত দিকগুলো মাথায় রাখতে হবে। আমরা দেখছি আমাদের ফিল্ডিংটা ভালো করতে হবে। দাদা প্রথম ম্যাচই ভারতের সঙ্গে, হ্যাঁ 24 তারিখের ম্যাচটা ভারতের সঙ্গে হোক না ভারতের সঙ্গে, এটা একটা ভালোই হলো। বরং প্রথম পাটাই শক্ত মাটিতে পড়লো, তাহলে আর চোরাবালিতে পথ হারাবার ভয় থাকবে না। এবং সেই জায়গায় আমরা দেখি যে আমাদের কিন্তু এই যে এই পর্যন্ত যে কোটি এশিয়া কাপ টুর্নামেন্ট হয়েছে সেখানে আমাদের ফলাফল খুব বেশি ভালো না। ভারত 5টিতে জিতেছে, শ্রীলঙ্কা 5টিতে জিতেছে, পাকিস্তান জিতেছে দুবার। আমরা 2012তে ফাইনালে উঠেছি। হ্যাঁ হ্যাঁ, 2012তে ফাইনালে যে উঠেছিলাম সেইটি একেবারে মানে আমরা একটা বোধহয় কিছু ইয়ে করলাম সেটাতে। এটাতে তামিম খুব ভালো খেলেছিল। তামিম যে এবার নেই সেইটির জন্য হয়তো আমাদের একটু দুশ্চিন্তা হবে, কারণ তামিমের মেজাজটা হচ্ছে এই টি-20-র সাথে খুব খেটে যায়, মারকুটে ব্যাপারটি আছে। এখন ও নেই বলে যে আমরা অন্যরা দাঁড়াবো না এমনটি যেন কখনো না হয় আর কি। আমাদের এখানে মুস্তাফিজ আছে, তার উপর অনেক কিছু নির্ভর করবে, একটা বিষয়। আমাদের আলামিন আছে, আমাদের না সবগুলো নামই এদের মধ্যে যারা আসবে, যে 11 জন মানে 11 জন যারা আমাদের জন্য লড়বে, তাদের মধ্যে আমাদের আসলে ক্রিকেটের শক্তি এখন খারাপ নয়। আমাদের ক্রিকেটের শক্তি এখন যথেষ্ট ভালো, যথেষ্ট সম্পদ আছে, যথেষ্ট অলরাউন্ডার। নাসিরও ভালো অলরাউন্ডার। যথেষ্ট বলাটা জানি কেমন, আমরা আসলে ওদের মানে ওইভাবেই খেলি, আমরা খেলি তো মানে যে কোনো দিন মানে ওই প্রান্তে কে খেলছে সেটা এখন আর ভাবতে হয় না। একটা সময়টা ছিল যখন সবাই এক ধরনের কি বলবো অবজ্ঞার চোখে দেখে ভাবতো যে বাংলাদেশ যখন আছে সবগুলো রেকর্ড ওদের বিরুদ্ধে করে নেব, ওদের বিরুদ্ধে করে নেব। একটা বলে কি হুইপিং বয়, বাংলাদেশ ছিল এক সময় টেস্ট ক্রিকেটের হুইপিং বয়। সেই জমানা এখন আর নেই। এখন আমরা আর হুইপিং বয় না। আমাদের সঙ্গে খেলে কেউ প্র্যাকটিস ম্যাচ করতে পারবে না, বা আমরাই বরং কারো কারোর সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবো না। সেই এই উত্থানটা প্রশংসনীয় তো বটেই। হ্যাঁ, এবং সেই জায়গা থেকে আমরা এই টি-20কে এশিয়া কাপকে রেখে কিন্তু আমাদের বিশ্বকাপের প্রস্তুতিটা এখানে সারতে হবে। হ্যাঁ, সেটা সারতে হবে, সেটা সারতে হবে। যদি আমরা একটা জিনিস দেখি দাদা, যে আমরা মাঝে মধ্যে একটি দুটি ম্যাচে হয়তো ভালো করে মানে আমরা জিতে যাচ্ছি, যখন ধারাবাহিকতা থাকে, তখন হঠাৎ করে নিরীক্ষার দিকে আমাদের নির্বাচকরা বা মনোযোগ দেয় যে একটু পরীক্ষা করে মাঝে মাঝে, কিন্তু আমরা গতবার কিন্তু দেখলাম। হ্যাঁ, এইটি মাঝে মাঝে দেখা যায়, এবং যখনই আমরা দেখেছি জিম্বাবুয়ের সাথে আমরা দেখলাম এই ফলটা ভালো হয়। হ্যাঁ, জিম্বাবুয়ের সঙ্গে আমরা এটা করলাম, আমরা হেরে গেলাম। তো হেরে গেলাম। সবসময় বলা হয় যে উইনিং কম্বিনেশন যেটা আছে, হ্যাঁ, জয়ের ধারা যারা আছে তাদেরকে দিয়ে একটা পর্যায়ে তাদেরকে রাখতে হয়, কারণ নইলে তাদেরও কিন্তু মনোবল ভেঙে যায়। নিরীক্ষাও করতে হয়, তবে নিরীক্ষা করবার কোনটি সময় কোনটি অসময় সেইটি যদি আমরা না বুঝি, সব জায়গায় নিরীক্ষার জন্য নয়, বুঝতে হবে এটা। আপনি এটার সাথে একমত হবেন কিনা যে এই যে এই টি-20-তে আমরা নিরীক্ষা না করে এই টিমটা যদি ভালো করতে থাকে, তা এই টিমকে আমরা বিশ্বকাপ পর্যন্ত যদি নিয়ে যাওয়া যায়? আমরা এই কথাগুলো যা বলছি নিশ্চয় আমাদের যারা নির্বাচক তাদেরও অন্তত কেউ কেউ হয়তো শুনছেন। তো যদি এখানে ভালো হয়, ভালো করে ফেলতে পারি, তাহলে খুব একটা নিরীক্ষার অবকাশ গ্রহণ না করাটাই ভালো হবে। এটি বিশ্বকাপ যে টি-20 ইন্ডিয়াতে হবে সেইটাতে এদের দিয়ে যদি আমরা লড়াতে পারি, যদি সিচুয়েশন দাবি না করে, যদি সিচুয়েশন ওয়ারেন্ট না করে যে বদলাতে হবে, তাহলে যেন আমরা মানে নিরীক্ষা বিলাস থেকে বিরত থাকি। এমনিতে যে নামগুলো আপনি বারবার বলছেন, যে নামগুলো আছে সেই জায়গাতে ভরসা রাখা যায়। হ্যাঁ, ইমরুলও যে খারাপ পড়েছে তা না, সবাই এখানে যে নামগুলো নিয়েই আমাদের এটা প্রাথমিক একটা স্কোয়াড ঘোষিত হলো, এইটি সুচিন্তিত।
এবং প্রত্যেকের উপর ভরসা রেখে করা যায় এবং কোন একটি ফলে তো খারাপ হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে ছিটকে পড়া। ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ক্রিকেট ওটা হলো দিনের খেলা, ওই দিন আমি ভালো, এটা কিন্তু 50 ওভার সীমিত ওভারে সব ম্যাচের ক্ষেত্রে একই বিষয়। দিনটি কার হবে। কারণ বাংলাদেশ এর আগে পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে তো ওইভাবে হারায়নি, ওই দিনটি পাকিস্তানের সঙ্গে বা দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ ছিল বলে বাংলাদেশ হারিয়েছে। আমি ক্রিকেট থেকে একটু ট্র্যাক এন্ড ফিল্ড এইসব জায়গায় যেতে চাই, একটু অন্যান্য খেলা যেতে চাই। আমরা দেখছি যে আমাদের এসএ গেমসে আমাদের মেয়েরা ভালো করেছে, সাঁতারে 2টা স্বর্ণ হয়েছে, ভারত তুলনায় স্বর্ণ পেয়েছে, এবং অন্যান্য ইভেন্টেও একেবারে মনে রাখার মতো ঘটনাটা ঘটিয়েছে। হ্যাঁ, ঘটিয়েছে। সেই জায়গা থেকে জিজ্ঞাসা করা যে আমাদের এই যে অবকাঠামোর জায়গাটা, এই যে আমরা আমাদের প্রশিক্ষণের ব্যাপার, এই যে সব জেলাগুলিতে আমাদের সুইমিং পুল বা আধুনিক সুইমিং পুল, জেলা বা বিভাগের শহরেও না, জেলা তো অনেক পরের বিষয়, আধুনিক মানে এই মুহূর্তে মানে আন্তর্জাতিক ইভেন্টগুলি যেই ধরনের কারিগরি সক্ষমতায় তৈরি বা আছে সেইভাবে আমরা তৈরি করতে পারিনি। আবার অনেক টুর্নামেন্ট আছে যা মানে পৃষ্ঠপোষকতার জন্য সারা বছর করাও যায় না, অনেক বছর। এই জায়গাগুলো যদি একটু, তবে হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি মনোযোগ পাচ্ছে। এখন কিন্তু উপজেলা পর্যায় পর্যন্ত স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা আছে, উপজেলা পর্যন্ত। তাহলে বুঝতে হবে যে ক্রমশ যেন আমরা উপলব্ধি করতে পারছি একটা স্বাস্থ্য মানসম্পন্ন একটা জাতি গড়ে তুলবার জন্যে, একটা আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়া দল গঠন করবার জন্যে আমরা ক্রমশ অর্থ বরাদ্দ করছি এবং বেশি করছি। তার আগে আপনি যেটা দিয়ে শুরু করলেন, ওই মেয়েগুলোকে যারা 4টি স্বর্ণ আমাদের এনে দিল, তাদেরকে আমি আপনার মাধ্যমে এই অনুষ্ঠান থেকে অভিবাদন জানাতে চাই। একেবারে টুপি খোলা অভিবাদন তারা প্রাপ্য হয়েছে। একটি মেয়ে দেখুন 2টি স্বর্ণ পেয়েছে, কিন্তু তার প্রশিক্ষণের জন্য সে সুইমিং পুল পায়নি, ছোট পুকুরে, পানাবড়া পুকুরে সে সাঁতরে সাঁতরে এই কাজটি করেছে। তারপরে ধরুন সে দরিদ্রের সন্তান, এমনও সংবাদ এসছে যে স্বর্ণপদক বিক্রি করে দেবার জন্য সে প্রস্তুত হচ্ছিল। তো এটিও আবার উল্টা পিঠের সংবাদ হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে বড় ক্রীড়া পৃষ্ঠপোষক বলতে পারেন, ওকে আবার দায়িত্ব নিয়েছে, ওকে দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্ত করে সে যাতে আবার প্রশিক্ষণ গ্রহণ করতে পারে, আরো শক্ত হতে পারে, সেইটি চলছে। হ্যাঁ, আমাদের দেশে এই যে কিছুদিন আগেও আমি একটা রিপোর্ট দেখলাম, কিছু কিছু ক্রীড়াবিদ একটু অভিমান থেকে বলছে যে ক্রিকেট যত পৃষ্ঠপোষণা পায় তারা তত পাচ্ছেন না, মনোযোগের সিংহভাগ আমাদের ক্রিকেটের দিকে চলে যাচ্ছে। এইরকম ছোটখাটো মান অভিমানের ব্যাপার থাকলেও সেটি আমাদের এইভাবে আমরা তাড়াতে পারবো যদি আমরা প্রথমে মনোযোগ কারবার জন্য, প্রথম পদক্ষেপগুলো কিন্তু যে কোনো ক্রীড়ার জন্যই কঠিন। এই ক্রিকেটেরও কিন্তু এই পর্যায়ে যে এসছে সেইটিও কিন্তু শুরুতে 99 পর থেকে, হ্যাঁ হ্যাঁ, তো এইটি এমন নয় যে এইটির প্রতি পক্ষপাত বেশি। হ্যাঁ, সাফল্য বেশি পাচ্ছে বলে হয়তো তারা কি বলবো সাফল্য নিয়ে আসার জন্য তাদেরকে সুযোগ করে দেওয়া, সুযোগ করে দিতে হবে, এবং দেওয়ার কাজটি ক্রীড়া মন্ত্রণালয় আগের থেকে অনেক বেশি মনোযোগের সাথে গ্রহণ করছে বলে আমরা দেখতে পাচ্ছি। আর এমনি পৃষ্ঠপোষকতার জায়গাটাও যে এই যে, কারণ এই জায়গা তো আসলে সারা বছরের প্রশিক্ষণের বিষয় থাকে, তারা সবসময় বিকেএসপিতে বলেন বা মহিলা ক্রীড়া সংস্থায় বলেন বা অনেকে অনেক জায়গায় চাকরি করেন, আনসার বা নৌবাহিনী, সেনাবাহিনী, বিভিন্ন জায়গায় চাকরি করেন, এদেরও সংস্থাগুলো সব জায়গায় তো আসলে সম্ভব না। তারপরে যারা একটু খরচের দরকার আছে, কারণ অনেকে একটু নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেও যারা আসেন তাদেরও তো পৃষ্ঠপোষণের দরকার আছে, চাকরির নিশ্চয়তার ব্যাপার আছে। তারপরে যে কর্পোরেট সিএসআর যেটা বলি, বড় বড় প্রতিষ্ঠানের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার জায়গাগুলো, এগুলো থেকেও তারা যদি, যারা বিত্তবান তাদেরকে যদি আরো চিত্তবান অবস্থায় আমরা দেখি পৃষ্ঠপোষক হিসেবে, তারা যে একেবারে বসে থাকেন তা নয়, কিন্তু কেউ কেউ করেন, যথেষ্ট ভালো করেন, এবং আরো যারা তাদের এই পথটিতে আসতে পারেন তারা অনেকে কিন্তু একটা সতর্ক পর্যবেক্ষণ নিয়ে বসে আছেন যে যাব কি যাব না। হ্যাঁ, ধরেন যে মেয়েটা যে রিটার্নটা কি হবে, শিলা সাঁতারে স্বর্ণ পেয়েছে 2টি ইভেন্টে 100 এবং 50-এ, এখন তার লক্ষ্য হচ্ছে অলিম্পিকে যাওয়া। সেই জায়গা যাওয়ার জন্য তো একজনের প্রশিক্ষণ দরকার আছে। ভারতের মাবিয়া যে মেয়েটি পেয়েছে তারও হয়তো আরো স্বপ্ন আছে। তো এই জিনিসগুলো ক্রমশ উপলব্ধ হতে হবে।
যারা সতর্ক পর্যবেক্ষণ নিয়ে দূরে বসে আছেন সাইড লাইনে, যে দেখি যাব কি যাব না, তাদের এগিয়ে আসতে হবে এবং এগিয়ে আসতে হবে। তাদের তো একটা ভূমিকা থাকবেই, আমাদের এই যে দেশের জন্য তাদের এগিয়ে আসতে এবং হবে। ক্রিকেটে দাদা যেটা দেখছেন যে ক্রিকেট যত আমরা ম্যাচ খেলছি, যত টুর্নামেন্ট খেলছি, তত আমাদের সাফল্য আসছে, বা আমাদের এই যে আসছে। কি বলবো যে নিজেদের প্রতি আত্মবিশ্বাস বেড়েছে। একইভাবে কিন্তু ওই ইভেন্টগুলোর ক্ষেত্রে যত খেলবে আন্তর্জাতিক টুর্নামেন্ট, আন্তর্জাতিক নিজেরা পর্যায়ে হয়তো ঘরোয়া জাতীয় আত্মবিশ্বাসের জন্য আপনার স্বপ্ন দেখবেন, স্বপ্ন লালন করবার প্রস্তুতির জন্য পৃষ্ঠপোষকতা জাতীয় দরকার। ইভেন্ট হতে হবে, কিন্তু যত সে মানে আন্তর্জাতিক পর্যায়ে খেলবে তত তার আত্মবিশ্বাস বাড়বে। সেই সুযোগগুলো করে দেওয়ার আপনার মনে স্বপ্ন আমার জাগাতে হবে, স্বপ্ন জেগে গেল সেটাকে লালন করতে হবে, এই জন্য আমাদের পৃষ্ঠপোষকতা মানে স্বপ্নটাকে জাগিয়ে রাখতে হবে। স্বপ্নের বাতিটা একটা শক্ত পিল সুজের উপর আপনাকে বসিয়ে দিতে হবে, যাতে সেটি আলো ছড়াতে পারে। একইভাবে আমাদের সময় খুবই কম, আমরা ফুটবল নিয়ে যদি একটু আপনার সাথে কথা বলি, ফুটবল একটা অগোছল অবস্থা আছে, আমাদের দলবদল হচ্ছে, আমাদের খেলোয়াড়রা অনেক টাকা পাচ্ছেন দলবদল করতে, যে কিছু কিছু খেলোয়াড় পাচ্ছেন, বাকিরা হয়তো অতটা পাচ্ছেন না, কিন্তু শেষ পর্যন্ত যে আমরা শেষ পর্যন্ত গিয়ে আমরা হতাশ করছি। জি। অথচ দেখেন এই খেলাটি কিন্তু এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। 90 মিনিটের এত সাফল্যের পরেও, এত সাফল্যের পর সব জায়গায় দেখবেন এই যে 90 মিনিটের টান টান উত্তেজনা, এটার সবচেয়ে বড় ভক্ত এবং সবচেয়ে বড় ভোক্তা আমরাই কিন্তু। তবে এই প্রত্যাশা পূরণ করবার জন্য খেলোয়াড়দের কমিটমেন্টের জায়গাটিতেও যেন কোথায় একটু দৃঢ়তার অভাব আছে। একেবারে সংঘবদ্ধ হয়ে একটা দলের মতো আপনার কাছে মনে হয় কি যে জুতোবদ্ধ হয়ে উপমহাদেশের মধ্যে যদি বলি, যে মালদ্বীপ একসময় আমাদের কাছে 8-0 গোলে হেরেছিল, শ্রীলঙ্কা, নেপাল দেখুন কিভাবে ভালো করছে। সেই জায়গায় কি আমাদের শারীরিক সক্ষমতায় ঘাটতি, ওদের সঙ্গে আমরা গতিতে পাচ্ছি না? এইটি অনেকে বলে, কিন্তু আমি খুব একটা মানতে চাই না। আচ্ছা, নেপালের সাথে, মালদ্বীপের সাথে, ভুটানের সাথে আমাদের শারীরিক উপযোগিতার পার্থক্য খুব বেশি আছে বলে মনে হয় না। হয়তো সামান্য 19-20 কোথাও থাকলেও থাকতে পারে, কিন্তু সেইটির জন্য আমরা যে অবস্থায় আছি সেই অবস্থায় থাকছি এমনটি মনে হচ্ছে না। আসল কথাটা সবকিছুই আসলে পরিকল্পনা, মনের জোর। খেলাটা তো আসলে মাঠের নয়, মনেরও, এইটি ভাবতে হবে। এবং ফেডারেশন, ক্লাব, তাদের একটা আসলে আমার যেটা মনে হয় কি, ক্রিকেটে যেমনটা হচ্ছে, একটা অর্কেস্ট্রা কিন্তু আমরা ক্রিকেটে বাজাতে পারছি, যেটা ফুটবলে পারছি না। একটা সম্মেলক গান গাইতে পারছি না, একটা সবগুলো যন্ত্র একসুরে বাজিয়ে যেটা সম্মেলক যন্ত্র সঙ্গীত, সেটি ফুটবলের বেলায় এখনো হচ্ছে না। ফুটবলের যে ব্যবস্থাপনা সেটা একসুরে একসুরে গান গাচ্ছে না, সেটা করতে হবে। না হলে ক্রিকেটের মতো, ক্রিকেট এখন পর্যন্ত একই সুরে গাইতে পারছে ভিতরে এবং গ্রহণযোগ্যভাবে গাইতে পারছে। ফুটবলকে সেইভাবে গান গাইতে হবে, যতই সেখানে তারকা ফুটবলাররা দায়িত্বে থাকুন। কারণ ক্রিকেটে আমাদের তারকা ক্রিকেটাররা এখন দায়িত্বে আছেন ফেডারেশনে, ফুটবলে থাকলেও হবে না, বাজাতে হবে, বাজানোর সুযোগও করে দিতে হবে, ছাড় দিতে হবে। যাই হোক, আপনাকে ধন্যবাদ দাদা আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।